সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আছেন দীপ্ত টিভির পর্দায়, দেখছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন এসএমসি নিবেদিত পুষ্টি ভাবনা। পুষ্টি ভাবনায় আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি বিষয়, আর তা হলো গর্ভকালীন স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি নিয়ে কথা। আসুন কথা না বাড়িয়ে আজকের আয়োজন শুরু করি, এবং শুরুতেই দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব যারা আজকের বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবেন আপনাদের মাঝে তুলে ধরবেন, তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিই। আমার সাথে আজকে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দেশের স্বনামধন্য গাইনোকোলজিস্ট প্রফেসর ফারহানা দেওয়ান। তিনি বর্তমানে ওজিএসবির প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, অনেক অনেক স্বাগত আপনাকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন দেশের আরেকজন স্বনামধন্য ব্যক্তিত্ব তসলিম উদ্দিন খান। তিনি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কর্মরত আছেন এসএমসিতে। চলুন স্বাগত জানাচ্ছি স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। যেরকমটি আমরা শুরুতেই বলেছি যে গর্ভকালীন যে স্বাস্থ্য ঝুঁকি এবং পুষ্টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অবশ্যই এটি একটি জরুরি বিষয়। তো প্রথমে আমি ম্যাডামের কাছ থেকে শুরু করতে চাইবো। ম্যাডাম, আপনাকে দিয়ে যে প্রশ্নটি শুরু করব সেটি হলো যে এই যে গর্ভকালীন সেবা বা গর্ভকালীন যে যত্ন একটি মায়ের জন্য প্রয়োজন এবং সেটির কতটা ইম্প্যাক্ট হতে পারে, সেটি যদি না নেওয়া হয় তাহলে আসলে তার কি পরিণতি হতে পারে, সেই বিষয়টি নিয়ে যদি একটু সহজ করে দর্শকদের বলতেন। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমার মনে হয় আপনার কথাটা উত্তর দেওয়ার আগে আমি একটু পিছনে যাই যে মারা কেন মারা যাচ্ছেন। এটার মধ্যে একটা অন্যতম কারণ কিন্তু যে প্রেগনেন্সি রিলেটেড সমস্যা, মানে গর্ভধারণ, পূর্ব সেবার অভাব, গর্ভধারণের সময় তার ডেলিভারির সময় প্রবলেম, এগুলোর কারণে অনেক মারা মারা যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে যে লাখে আমরা এখনও 165, কোনো জরিপে বলছে 142 এরকম মাদেরকে হারাচ্ছি। 1 লাখ মার মধ্যে 100-র বেশি মারা কিন্তু মারা যাচ্ছেন। তার মানে তার এটা থেকেই বোঝা যায় যে তার গর্ভকালীন সেবার প্রয়োজনীয়তা কী। 2 নম্বর কথা হলো গর্ভকালীন সেবার সময় কি হয়। আমরা যখন ওনারা প্রেগনেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরকে চেক আপের আওতায় নিয়ে আসি, তখন কিন্তু আমরা দেখি ওনার অন্য কোনো সমস্যা, ওনার কেমন আছেন, ওনার কি প্রেশার ঠিক আছে, ওনার কি ডায়াবেটিস আছে, ওনার কি অন্য কোনো সমস্যা, থাইরয়েড আছে বা অ্যাজমা আছে বা অন্য কোনো অসুখ আছে কি না। তখন দেখি আমরা রেগুলার ওনাকে কিছু পরীক্ষা, একদম বেসলাইন পরীক্ষা আমরা করে ফেলি, তার ডায়াবেটিস পরীক্ষা, তার ব্লাড গ্রুপ পরীক্ষা, এগুলো করে ফেলি, একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখি কেমন আছে। তারপরে তাকে আমরা রেগুলার চেক আপে নিয়ে আসি, আর চেক আপের আওতায় নিয়ে আসি। তখন যেটা হয়, কখনো যদি কোনো একটা কমপ্লিকেশন শুরু হওয়ার মতো হয় সেটা ধরা পড়ে যায়, এবং ধরা পড়ে গেলে সেটা আর আমরা বাড়তে দেই না। এটার খুব অন্যতম একটা উদাহরণ হলো খিঁচুনি। খিঁচুনি কিন্তু একদিনে হবে না, প্রেশার বাড়বে, খারাপ লাগবে, করতে করতে যে একটা পর্যায়ে যে খিঁচুনি হবে। এই মাটাকে যদি আমি আর্লি দেখতে পারি, আমার রেগুলার চেক আপের মধ্যেই আমি দেখলাম খিঁচুনি কিন্তু প্রথম দিকে প্রেগনেন্সিতে যে প্রেশার বাড়ে এটা কিন্তু প্রথম দিকে হয় না, এটা হয় 20 সপ্তাহ পরে। আমি যদি তাকে প্রথম থেকে দেখি, স্বাভাবিকভাবে 20 সপ্তাহে যখন সে চেক আপে আসবে, ধরতে পারবো যে তার প্রেশারটা বেশি, তখন আমি তাকে ওই মুহূর্তে যে ট্রিটমেন্ট দিয়ে তার প্রেশারটা। আরেকটা অন্যতম কারণ সেটা হলো ডেলিভারির পরে ব্লিডিং, তার মানে প্রসব পরবর্তী রক্তক্ষরণ। তো এইটা যদি আমাদের ডেলিভারির সময় উনি আমাদের কাছে আসেন তাহলে তো হবে না, আমরা এটা কন্ট্রোল করতে পারবো। তো এটা থেকে আমরা বুঝতে পারছি প্রসব পূর্ব সেবার গুরুত্বটাকে। আমি কেন একটা তথ্য বলতে চাই যে প্রসব পূর্ব সেবা কিন্তু আমাদের যে SDG 2030-এর একটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে, সেখানে বলা আছে যে আমরা চাচ্ছি অ্যান্টিনেটাল কেয়ার 100% মারা পাবে এবং 4টা কি চেক আপ। WHO বলেছে যে 4টা, প্রথমে বলছিলেন 4টা, তারপর WHO 8টা বলেছেন, কিন্তু বাংলাদেশের জন্য এখনও আমরা বলছি যে আমরা 4টা সেবাতেই আমরা কন্টেন্টেড, 4টা সেবা আসুক। কিন্তু দেখা গিয়েছে, জরিপে দেখা গিয়েছে যে 4টা সেবা এখন 41%, মানে 47 থেকে 41%। 2022-এর BDS-এর জরিপে দেখা গেছে যে এটা কমে গেছে। তো এটা আমাদের দিতে হবে। এবং আরেকটা কথা এখানে যোগ করব যে সেটা হলো কোয়ালিটি এনসি বলতে আমরা কি বুঝি। কোয়ালিটি এনসি বলতে বুঝি যে মাটা যখন আমাদের কাছে আসবেন, আমরা ওনাকে চেক আপ করবো, 4টা চেক আপ সারা প্রেগনেন্সিতে দিতে হবে, এবং চেক আপের মধ্যে একটা যেন কোয়ালিফাইড ডক্টরের হাতে হয়, বাকিগুলো হয়তো বা নার্স, FWV, অন্য প্যারামেডিক তাদের হাতে হতে পারে। 2 নম্বর কথা হলো যে প্রত্যেক চেক আপে আমরা তার ব্লাড প্রেশার দেখব, তার ইউরিন অ্যালবুমিন দেখব, তার আলট্রাসোনোগ্রাফি করব, এবং এটা জানি আমরা ওজন দেখব, এটা জানি আমরা প্রত্যেক চেক আপে করি। সেটা যদি করতে পারি, 4টা ভিজিট করতে পারি, প্রত্যেক চেক আপে এটা করতে পারি, এটাকে আমরা বলবো কোয়ালিটি এনসি। এবং কোয়ালিটি এনসি ছাড়া কিন্তু আসলে
কোনো চেক আপ হবে না, এবং এটা আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো না। জি ম্যাডাম, আবার আপনার কাছে আসবো। স্যার, ম্যাডাম যেরকমটি বলছিলেন যে এই যে আমাদের দেশে যে আমাদের দেশে না সারা বিশ্বে অ্যান্টিনেটাল চেক আপের অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু এখানে কতজন মা পাচ্ছে এটাও একটা চিন্তার বিষয় আমাদের দেশে। তো সোশ্যাল মার্কেটিং কোম্পানিতে আপনি দীর্ঘদিন ধরে আছেন এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করে আসছেন, এবং আপনার হাত ধরে কিন্তু প্রচুর মা ও শিশুর স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে, অনেক বড় বড় ক্যাম্পেইন আপনি করেছেন। তো আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন যে এই অ্যান্টিনেটাল চেক আপকে বাস্তবায়িত করার জন্য আপনাদের যে পদক্ষেপগুলো, সেই বিষয়ে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কিভাবে এটা আমাদের জনগণের সেবা দিয়ে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই একটা অত্যন্ত বড় এবং সময় উপযোগী একটা বিষয় যেটা নিয়ে আমাদের ডিসকাস করা উচিত। আমরা কনসিকিউটিভ 2টা বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে লাস্ট প্রায় 4 বছরের ব্যবধানে, রিসেন্টলি যেটা হয়েছে 2022-এর, সেখানে দেখা গেছে যে আগে 4 বছর আগে প্রেগনেন্ট মাদের মধ্যে 47%-এর মতো, যেটা 4টা ANC। আমরা বলি WHO, যেটা ক্যাপাও বলতেছিলেন যে WHO রিকমেন্ড করে 8টা, আমরা বলি নিদেন পক্ষে তুমি 4টা করো। তো এই 4টা কিন্তু 47% ছিল, সেখান থেকে কমে 41%-এ নিয়ে চলে আসছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় দুশ্চিন্তার বিষয়। তো এই বিষয়টি দেখে এসএমসি যেরকম পাবলিক হেলথের অন্যান্য কার্যক্রম পরিচালনা করে, তো এসএমসি একটা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কিন্তু সেটা 1 নম্বর হলো, বাংলাদেশে প্রায় 112টা উপজেলায় আমাদের কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম রয়েছে। সেখানে আমরা প্যারামেডিক্স নিয়োগ করেছি, এবং তারা ঘুরে ঘুরে কমিউনিটিতে তাদের ওই উপজেলার মধ্যে স্পট করা আছে, এবং সেই স্পটগুলোয় গিয়ে তারা 5টা বেসিক কম্পোনেন্ট আছে এনসি সার্ভিসেস, যেটা বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ বলে। কি 5টা বেসিক কম্পোনেন্টস? তার ব্লাড সুগার আছে কিনা দেখা, তারপরে তার ব্লাড প্রেশার আছে কিনা দেখা, তারপরে তার ওয়েটটা দেখা, হাইটটা দেখা, এবং তার সাথে আরেকটা জিনিস, সেটা হলো ইউরিন অ্যালবুমিন আছে কিনা। এটা 5 মাসের পরে দেখতে হয়, এবং তাকে প্রপার কাউন্সেলিং করা। এই 5টা যদি অ্যাটলিস্ট দেওয়া যায়, তাহলে তাকে হাই রিস্ক প্রেগনেন্সি কিনা সেটা আইডেন্টিফাই করা যায়। এইটা কিন্তু আমরা, কেন ওটা তো প্যারামেডিক্স, ওই প্যারামেডিক্স লেভেলে আমরা এই কাজটা করি, এবং তাদেরকে বুঝাই কম্পাউন্ডে একজন গ্রাজুয়েট ডক্টরের সাথে একটা ভিজিট করুক, তাহলে আরও ইন্টেন্সিভ সার্ভিসটা সে দিতে পারবে। সেখানে সে হয়তো বলবে আলট্রাসোনো ইজ ভেরি ক্রিটিক্যাল কিন্তু প্রেগনেন্সিকালীন সময়ের জন্য, যেটা ফারহানা আপা আরও ভালো বলতে পারবেন এইগুলো করে। তো সেইটা আমরা করছি, এই সার্ভিসটা। আরেকটা হলো, আমাদের যে একটা নেটওয়ার্ক আছে, ব্লু স্টার নেটওয়ার্ক। এই ব্লু স্টার নেটওয়ার্কের মাধ্যমে আমরা তাদেরকে ট্রেনিং দিয়েছি যাতে এই বেসিক কম্পোনেন্টটা তারা দিতে পারে। এটাও কিন্তু আমরা এই কার্যক্রম শুরু করেছি। আমরা এগুলো সরাসরি কার্যক্রমের সাথে, সার্ভিসের সাথে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি যে এই 4টা এনসি সার্ভিস কমপক্ষে দেওয়া দরকার, এবং তার ইনস্টিটিউশনাল ডেলিভারি। এখনও কিন্তু 35% ডেলিভারি হাউসহোল্ড লেভেলে হয়। আমরা একটাও ডেলিভারিও হাউসহোল্ড লেভেলে আমরা চাই না, আমরা চাই যে কোনো প্রতিষ্ঠানে এই ডেলিভারিগুলো হোক। সেটা আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েশন করছি। এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কার্যক্রম করছি যাতে করে নিরাপদ মাতৃত্ব এনশিওর করা যায়, বাচ্চারা সুস্থ হোক এবং মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কমে যাক। সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। জি, আমরা অবশ্যই সাধুবাদ জানাই আপনাদের যে সকল কার্যক্রম আপনারা করেছেন। তো আমি এ পর্যায়ে ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো, স্যার যেমনটি বললেন যে নিরাপদ মাতৃত্ব, তো নিরাপদ মাতৃত্ব বা গর্ভকালীন যে সেবাটা রয়েছে, এটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে পুষ্টি বিষয়টি, যেটি অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। তো এই বিষয়টি নিয়ে ম্যাডাম যদি আপনি আমাদের দর্শকদের কিছু উপদেশ দিতেন। তার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি, যেটা তসলিম ভাই বলেছেন যে হোম ডেলিভারির কথা। আমরা কিন্তু এটা তার আগে আমরা চাবো যে SDG 2030-র আগেই আমাদের সব মারা আমাদের কাছে ডেলিভারির জন্য আসেন। আমরা কিন্তু ভালো প্রগ্রেস করেছি। 90% হোম ডেলিভারি ছিল, মাত্র 10% ইনস্টিটিউশন। সেখান থেকে আমরা এসে গেছি কিন্তু 65% ইনস্টিটিউশনাল ডেলিভারি। দেখেন আমাদের পাশে দেশ শ্রীলঙ্কাতে অনেক, ওদের লিটারেসি রেট যেমন, ওদের কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারি 100%, কোনো বাড়িতে ডেলিভারি হচ্ছে না। কারণ আমি যে কমপ্লিকেশনের কথা একটু আগে বলেছিলাম, সেগুলো সব বাড়িতে ডেলিভারির জন্য হচ্ছে।
এখন আপনার এখনকার প্রশ্ন যেটা, এটার আগে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, দুঃখিত। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ইনস্টিটিউশনাল ডেলিভারির যে কতটা গুরুত্ব রয়েছে, কিন্তু এখনো আমাদের দেশের অনেক মানুষ মানে আসলে কোন জায়গাটা থেকে একটু ভয় পাই বলছি, যে ইনস্টিটিউশনাল ডেলিভারি মানেই মনে করে যে সিজারিয়ান সেকশন। জি ম্যাডাম, আপনি যথার্থ ধরেছেন। তো যেখানে আসলে ওরা মনে করে যে বাসায় ডেলিভারি করলেই তো এটা নর্মাল ডেলিভারি হবে, এই ভ্রান্ত ধারণাটা অ্যাকচুয়ালি বাড়িতেও যে হবে, আমরা অনেক চেষ্টা করি। আমরা কিন্তু একটা ক্যাডারকে ডেভেলপ করেছি যারা বাড়িতে যে ডেলিভারি, যেসব মারা বলবে আমি আসবো না, তাদেরকে আমরা ঠিক আছে একটা স্কিল্ড পার্সনের হাতে হোক, একটা স্কিল্ড পার্সন, একটা দাই অথবা একটা মা খালা যার কোনো মেডিকেল নলেজ নেই, এরকম লোকের হাতে কিন্তু হলে কমপ্লিকেশন হতেই পারবে। নর্মাল হলে ভালো, কিন্তু কমপ্লিকেশন তো 15%, মানে 100 জন যদি ডেলিভারি হয় 15 জনের কিন্তু কমপ্লিকেশন হওয়ার একটা সম্ভাবনা। এটা অ্যাকসেপ্টেড একটা জরিপ, মানে সংখ্যা। তাহলে দেখেন এটা আমাদেরকে তাহলে মানতে হবে যে আমার বাড়িতে ডেলিভারি আমি অ্যালাউ করা উচিত হবে না। ওরা মনে করে সেটা ঠিক আছে, এটা তো অন্য ইস্যু, এটা নিয়ে আমরা আজকে এখন আর ডিসকাস করব না। কিন্তু আমি মনে করি যে ইনস্টিটিউশন ডেলিভারি বাড়ানো আমাদের দায়িত্ব। এখন আমি আপনার প্রশ্নে আসি, আপনি বলছেন যে অপুষ্টির গুরুত্বটা কি, পুষ্টির গুরুত্বটা কি? পুষ্টির গুরুত্ব হচ্ছে এই যে বাচ্চাটা মায়ের ভ্রূণে মায়ের বুম্বে বড় হচ্ছে, ইউটারাসের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছে, মা যে খাবারটা খাচ্ছে সেটা কিন্তু দুজনের মধ্যে, মানে মা খাচ্ছেন নিজের হেলথের জন্য, আর বাচ্চা ওটাকে নিচ্ছে, গ্রহণ করছে। বাচ্চা তো মুখে খাচ্ছে না, প্ল্যাসেন্টা থেকে সব কিছু সে নিচ্ছে। এখন আমি যদি মাকে প্রপার নিউট্রিশন না দিতে পারি আমরা, তাহলে কি হবে? বাচ্চাটা অপুষ্টিতে ভুগবে, মা তো নিজে অপুষ্টিতে ভুগবেনি। তখন দেখা যাবে যে বাচ্চাটা যেটু গ্রো করার কথা সেটু গ্রো করছে না। আমরা কীভাবে বুঝবো? আমরা যদি তাকে আলট্রাসোনোগ্রাফি করি, আমরা যদি ক্লিনিক্যালি যেমন আমরা দেখি, আমরা কিন্তু সোনোগ্রাফি করার আগে প্রত্যেকটা চেক আপে আমরা ইউটারাসটা মাপি, আমাদের একটা মাপ আছে যে কতটুকু হবে, কতটুকু বাড়বে, কত উইক্সে কতটুকু ইউটারাসটা আমরা পাবো। 3 মাসের আগে তো এটা অ্যাবডোমেনের মধ্যে আসে না, তারপর থেকে আমরা পেতে থাকি। তো অপুষ্টি যখন হয় তখন কিন্তু গ্র্যাজুয়ালি পেটের মধ্যে বাচ্চাটা আর গ্রো ঠিক মতো করছে না। তার মানে আমি যদি 7 মাসে দেখি, আমি দেখবো মাপটা 5 মাসের, তখনই আমার একটা ডিসপ্যারিটি মনে হবে। 5 মাস কিন্তু কম কথা না, 2টা মাস মানে 8 সপ্তাহ, 4 8 সপ্তাহ এরকম আর কি। তো এইটা হলে বাচ্চাটা যখন বাচ্চা গ্রোথ হচ্ছে না, তারপরে আরও গ্রোথ হচ্ছে না, আরও গ্রোথ হচ্ছে না, কোনো একটা পয়েন্টে যে বাচ্চারা কিন্তু পেটে মারাও যেতে পারে অপুষ্টির কারণে। তার মানে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এবং পুষ্টি যে কী এটা তো আমরা জানি, যে খাবারের যে ইটা থাকে, ক্যালোরি হিসাব করি আমরা 2200 কিলো ক্যালোরি বলি নর্মাল অ্যাডাল্ট, প্রেগনেন্সিতে আরও 300 যোগ করি, ডেলিভারি পরে আরও 200 যোগ করি, এইভাবে কিন্তু আমরা হিসাব করি। তো আমি একটা মাকে যদি বলি আপনি 2200 কিলো ক্যালোরি, উনি তো বুঝবেন না, উনাকে আমার ভেঙে ভেঙে বলে দিলেন। এবং আমরা রিসেন্টলি একটা স্টাডি করেছিলাম যে মাদেরকে যদি আমরা পুষ্টি সম্বন্ধে আইডিয়া দেই, চেক আপের সময়, অ্যান্টিনেটাল মানে প্রসবপূর্ব চেক আপের সময় যদি বলি যে আপনি একটা ডিম খাবেন, ছবি দেখে যে ডিমটা খেলে আপনার এই লাভ হবে, আপনি প্রত্যেক দিন প্রোটিন, প্রত্যেক দিন মাছ, প্রত্যেক দিন মাংস, তা তো খেতে হবে না। একটা প্রোটিন সে একটা টাইপ খাবে, সে ডাল খাবে, সে লেগিউম খাবে, তারপরে সে নাটস খাবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মানে ডায়েট চার্টে খুব একটা নেই। তবে ভাত ডাল খেতে খুব পছন্দ করে আমাদের দেশের মানুষ, কিন্তু ওই ভাতটা একটু কার্বোহাইড্রেট একটু কন্ট্রোলে আনতে হবে। জি, কিন্তু এই প্রেগন্যান্সির অ্যাজ এ হোল অনেকের থাকে যে অনেক হাইপারএমেসিস থাকে বা প্রচন্ড বমি হয়, বা ওটা প্রথম 3 মাস থাকে, তো সেই সময় কিন্তু একটা পুষ্টির ব্যাপক ঘাটতি হয়। ম্যাডাম, এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কি? প্রথম 3 মাস ওজন কমেও যেতে পারে, তাতে সমস্যা নেই, তারপরে কিন্তু সে ক্যাচ আপ করবে, এটা ভয়ের পাওয়ার কিছু নেই। জি, ধন্যবাদ ম্যাডাম, আবার আপনার কাছে আসবো। তবে এই পর্যায়ে আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে এমএমএস প্রজেক্টটা সম্পর্কে আপনারা অনেক কাজ করেছেন এসএমসি সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে, তো এই বিষয়টি নিয়ে যদি একটু শুরুটা করতেন। দেখেন, এমএমএস হলো মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এই ব্যাপারে আমরা আরও ডিটেল হয়তো কথা বলবো যদি আপনার প্রশ্ন থাকে। কিন্তু এই এমএমএস কার্যক্রমের কাজই হলো যে একটা ইন্টিগ্রেট অ্যাপ্রোচে আমরা দেখেন শুধু 4টা এনসি সার্ভিসের কথা বলেছি। 4টা এনসি সার্ভিস হলো একটা দিক, ক্লিনিক্যাল পার্টটা আপনি দেখলেন, কিন্তু আরেকটা হলো মায়ের পুষ্টি। এখন পুষ্টির কথা কেন বলি, আমরা বিভিন্ন গবেষণা, রিসেন্টলি যে গবেষণা করেছে সেখানে দেখা গেছে যে জিঙ্কের ডেফিসিয়েন্সি থাকে প্রায় 44% মায়ের মধ্যে। এটা হলো নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং মাদার্স, এদের মধ্যেই এই অবস্থা। সে যদি প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু আরও অ্যাগ্রাভেট করে সিচুয়েশন, মানে তখন 2 জনের খাবার খেতে হয় একজনের। তো সেইটা একটা। আয়রন ডেফিসিয়েন্সির কিন্তু 30% আছে, তারপরে অ্যানাদার 30% আয়োডিন ডেফিসিয়েন্সি আছে,
আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে প্রায় 72%। এই যে একটা সিচুয়েশন, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টের যে অভাব থাকে, অপুষ্টি থাকে, এইটাও কিন্তু দূর করা দরকার। তো সেই জন্য আমরা এমএমএস এর সাথে আরেকটা হলো ক্যালসিয়াম, সেইটা যদি আমি পুরোপুরিটা টোটালটা না দেই তাহলে কিন্তু মা পুষ্টির যে অভাবটা সেটা পুরোপুরি হয় না। আমরা আগে আয়রন ফলিক অ্যাসিডের কথা বলতাম, আয়রন ফলিক অ্যাসিড একটা পার্ট করতে পারে, কিন্তু টোটালিটি আপনার কম্প্রিহেন্সিভ যদি করতে চান তাহলে এমএমএস প্লাস আপনার ক্যালসিয়াম প্লাস 4টা এনসি সার্ভিস, আর একটা বিষয় ইনস্টিটিউশন ডেলিভারি। আপনি যদি এটার কম্বিনেশন করতে পারেন, এটা প্যাকেজের মতো, তাহলে কি মাকে আমরা যে মায়ের মানে ঝুঁকি আছে আইডেন্টিফাই করতে পারবো, মার স্বাস্থ্য ভালো থাকবে, মার যে সন্তান। দেখেন আমরা এটা কেন বলি, 16%-এর মতো শিশু যেটা আমাদের যেটা হয় প্রিটার্ম বার্থ, অর্থাৎ যতটুকু ওয়েট হওয়ার কথা ছিল ততটুকু সে ম্যাচিউরড হয় না, ততটুকু ওয়েট হয় না, 2.5 কেজি হয় না। এইটাও কিন্তু অপুষ্টির একটা লক্ষণ শিশুটার ক্ষেত্রেও। তো আমরা এই জন্য চাই যে এই পুষ্টি, এইটাই হলো এমএমএস প্রজেক্ট। বাংলাদেশের অবস্থাটা এরকম হোক যে 4টা এএনসি সার্ভিস দেয়, ইনস্টিটিউশনে তার ডেলিভারি হোক, এবং সে এই অপুষ্টির যে অভাবটা সেটা দূর হোক। এই একটা কম্প্রিহেন্সিভ ব্যবস্থা করার জন্যই এমএমএস প্রজেক্ট। জি ধন্যবাদ স্যার। ম্যাডাম যদি এবার একটু বলতেন যে সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে এই এমএমএস প্রজেক্টটাকে আরও বাস্তবায়িত করার জন্য, সেটি হলো যে ফুল কেয়ার প্রজেক্ট, যেটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই ফুল কেয়ারের প্রয়োজনীয়তাটা কি এই গর্ভবতী মায়েদের পুষ্টিগুণটাকে অক্ষুণ্ণ রাখার জন্য? আমি তার আগে একটা কথা বলবো, আমি যখন ডিসকাস করছিলাম বাচ্চা পেটে ছোট হচ্ছে, ওটা উনি মাঝখানে একটা সম্পূরক বলেছেন যে ওই ছোট বাচ্চাটা ডেলিভারি হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি প্রিটার্ম বার্থ। ডেলিভারির আগে হয়ে গেলেও বাচ্চার ওজন ছোট, এটা হতে পারে, তখন বাচ্চাটা ছোট বের হবে। যে আমরা অ্যাভারেজ বলি 2.5 কেজি আমাদের দেশে বাচ্চারা হলে আমরা বলি ঠিক ওজন। তো এখন যে কথাটা এখন এসেছে যে আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট কি, মাইক্রোনিউট্রিয়েন্ট হচ্ছে আমরা কিন্তু বড় বড় খাবারের কথা বলি, যেরকম ভাত, মাছ, মুরগি, এগুলা বলি ঠিকই, কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে ছোট ছোট জিনিস যেটার অভাবে অপুষ্টি হতে পারে, কিন্তু ওটা কোনোদিন আমরা হিসাব করে দেখি না। যেমন আমরা এনিমিয়া নিয়ে কোনো সব ভাবি না, আমরা মনে করি এনিমিয়া কমন আমাদের দেশে, কিন্তু বেশিরভাগ মাদেরই দেখা যায় একটু 10.5 গ্রামের নিচে থাকে, জানেন, ওনারা এনিমিক থাকেন কিন্তু ওটাকে আমরা ধরতে পারি না, সবাই ওটা কমই থাকে অনেকেরই, বাট এনিমিয়াকে আমরা ধরি না। কিন্তু আজকাল আমরা এনিমিয়া নিয়ে অনেক চিন্তা করছি, অনেক গবেষণা করছি এবং এটা বোঝার চেষ্টা করছি। 2 নম্বর কথা হলো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, জিঙ্ক, আয়োডিন, তারপরে বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন ভিটামিন B6, B5, B3, B2 এগুলো আছে, 5 রকম আছে, B12 এগুলা কিন্তু আছে। যেমন প্রত্যেকটা ভিটামিনের নিজস্ব প্রয়োজনীয়তা আছে, নিজস্ব উপকারিতা আছে। তো এই জিনিসগুলো আমি যদি ডায়েট খাই, একটা ওয়েল অফ মানুষও কিন্তু সব কিছু খাবে না প্রত্যেক দিন, তার ব্যালেন্স ডায়েটের মধ্যে এটা আসবে না। তাহলে আর যারা বেশি এফোর্ড করতে পারে ওরা অনেক সময় জাঙ্ক ফুড খেয়ে বসে থাকে। তো এইটার জন্য আমরা যদি এটা দিই তাহলে হবে কি এভরিডে সেই পুষ্টিটা পেয়ে গেল, তাহলে তার উপকার। এবং তসলিম ভাই বলেছেন যে ক্যালসিয়ামটা আমরা আলাদা দেবো, ক্যালসিয়াম ওটার মধ্যে দেবো, ওটার মধ্যে আয়রন থাকে, নর্মাল আয়রন যেটা আমরা দিই তার চেয়ে একটু কম থাকে, ওটা অ্যাবজর্পশন ভালো হয় বলে। তো আয়রন উইথ অল দ্য মাইক্রোনিউট্রিয়েন্টস সব কিছু একসঙ্গে সে একটা ট্যাবলেট প্রত্যেক দিন খাবে। এবং আমরা প্রথম 3 মাস অ্যাভয়েড করতে বলি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কেউ বলে প্রথম দিকে খেতে পারে, কিন্তু প্রথম 3 মাস অ্যাভয়েড করতে বলি অন্য কারণে, যাতে আমরা কিন্তু আসলে যেহেতু বাচ্চার সব অর্গ্যানগুলো ডেভেলপ করে, প্রথম 3 মাসে আমরা এটা দিতে চাই না। মানে আমি সবসময় আমার এক্সপিরিয়েন্স থেকেও মনে করি, এবং এটা স্বীকৃত যে কিছু জিনিস আছে যেটা বাচ্চার যখন অর্গ্যান ডেভেলপ করবে হয়তো বা কিছু করতে পারে কি না সেটা ভেবে এটা অ্যাভয়েড করা ভালো। কিন্তু এটা 3 মাসের পর থেকে আমরা রেগুলার দেবো, 12 উইকস থেকে একদম ডেলিভারি পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ট্যাবলেট খাবে। তাহলে তার অপুষ্টি যেটা যায়, অল্প একটু পুষ্টি অভাব যেটা, সেটা পূরণ হয়ে যাবে। এবং এটা আমি মনে করি যে আমাদের যারা আমরা অ্যান্টিনেটাল চেক আপ করি, প্রসব পূর্ব চেক, উনি একটা বলেছেন যে ব্লু স্টার প্রোভাইডাররা করছেন, আর আমরা যারা চেক আপ করছি, আমরা যারা অবস্টেটিশিয়ান গাইনোকোলজি দুটাই, মানে আমরা ডেলিভারিও করাচ্ছি, অ্যান্টিনেটাল চেক আপও করছি, আবার গাইনোকোলজিক্যাল ডিজিজও আমরা দেখছি। তো এইটা আমরা ফুল কেয়ারটা আমাদের আসলে অ্যাডভোকেট করা খুবই প্রয়োজন।
জি ম্যাডাম, ফুল কেয়ার আপনি বলছিলেন 12 সপ্তাহর পরে থেকে দিবে, তো একটি করে ট্যাবলেট, এটার পাশাপাশি যে রেগুলার খাবার খাবে এটার পাশাপাশি সে একটা ক্যালসিয়াম খাবে। আচ্ছা, আর রেগুলার খাবার তো খাবেই, কিন্তু এটা হলে কি প্রথম 3 মাসে দেওয়া যায় ম্যাডাম ক্যালসিয়াম ট্যাবলেট জাতীয় জিনিসগুলো? ক্যালসিয়াম তো প্রথম 3 মাসে দিব না, কোনো কিছু দিব প্রথম 3 মাসে ফলিক অ্যাসিড ছাড়া আমরা কিছু দিব না। কারো যদি বেশি বমি হয় বমির ওষুধ দিব, কারো যদি খুব গ্যাস হয়, অনেকের আছে এত হয় একটু খেলেই পেটটা ফুলে যায় গ্যাসের ভাব থেকে, তাহলে হয়তো বা ট্যান্টাসিড বা H2 ব্লকার দিতে পারি। জি ধন্যবাদ ম্যাডাম আপনাকে। স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো, আসলে আমরা আয়োজনের প্রায় শেষের দিকে চলে এসেছি, যে ফুল কেয়ার নিয়ে যে আপনাদের যে প্রজেক্টগুলো রান করছেন এবং বলেছেন যে বাংলাদেশের একেবারে পেরিফেরি এলাকা বা রিমোট এলাকায় আপনি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তো ওইটারই কিছু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। দেখেন, আমরা তো রুরাল এরিয়া, আরবান এরিয়া বিভিন্নভাবে আমরা স্ট্র্যাটেজি নিয়েছি। আরবান এরিয়ায় আমাদের পার্টনার রয়েছেন অভিজয়ন যারা আছেন, তারা অর্থাৎ ওজিএসবি প্রেসিডেন্ট আছেন এখানে, প্রাণাপা আপনি দেখেন উনি সমর্থন করছেন। আমরা ওজিএসবির সাথে পার্টনারশিপ করেছি এবং আমরা সব জায়গায় এটা একসাথে যৌথভাবে আমরা প্রচারণা করছি, যাতে করে সব গাইনোকোলজিস্টরা এটার প্রতি প্রোঅ্যাক্টিভলি সাপোর্ট করে। এটা একটা দিক আছে, এবং আরবানে আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করেছি। রুরালে কিন্তু ওরকম তো আপনি খুব ডিফিকাল্ট, গ্রামে পাওয়া যায় না গাইনোকোলজিস্ট, এবং সেখানে কিন্তু আমরা যে কাজটি করছি সেটা হলো রুরালে প্যারামেডিক্স দিয়ে অ্যাটলিস্ট মিনিমাম 4টা রিস্কটা তো আইডেন্টিফাই করুক, তাদেরকে কাউন্সেলিং করুক ফুল কেয়ারের, তাদের কাছে অ্যাক্সেসেবল করুক ফুল কেয়ার। এটা কিন্তু আমরা করছি, তাতে করে একটা সীমিত পরিসরে হবে, এবং তারপরে তাদেরকে কাউন্সেলিং করতেছি গ্রাজুয়েট ডক্টরের কাছে মিনিমাম একবার সে যাক, যদি এটা সম্ভব হয় তার জন্য। তো এইভাবে আমরা সারা দেশে রুরাল, আরবান, পেরিয়ারবান সব জায়গায় কিন্তু আমাদের এই সার্ভিসটা বাংলাদেশে, এখানে এসএমসির একটা সারা দেশব্যাপী নেটওয়ার্ক রয়েছে। আমাদের সাথে আমাদের একটা পিঙ্ক স্টার প্রোভাইডার বলি, পিঙ্ক স্টার নেটওয়ার্ক, সেখানে যত গাইনোকোলজিস্ট আছেন বাংলাদেশে, স্বনামধন্য গাইনোকোলজিস্ট, ওনারা কিন্তু পিঙ্ক স্টারের মেম্বার আছেন, এবং ওনারা আইওডি এবং ইমপ্লান্ট সার্ভিসটা প্রাইভেট সেক্টরে যখন প্র্যাকটিস করে তখন দিচ্ছেন। আমরা ওটার সাথে অ্যাড করেছি যে এই যে এএনসি সার্ভিসটা, এটা ফুল যে মানে প্যাকেজ অফ এএনসি সার্ভিস, এটাও যাতে ওনাদের মধ্যে প্রমোট করছে, এবং ওনারা অ্যাক্টিভলি আমাদেরকে সহায়তা করছে। আমরা সারা বাংলাদেশের একটা পরিস্থিতি পরিবর্তন করতে চাই। আমরা চাই সবগুলো মা বাংলাদেশের এই 4টা এএনসি সার্ভিস কমপক্ষে পাক, এবং এই ফুল কেয়ার তারা নিয়মিত খাক। জি স্যার, আপনাদের যে কার্যক্রম এত বছর ধরে চলে এসেছে, প্রতিবার কিন্তু একটা কমিউনিকেশন আমরা দেখতে পাই যে আপনারা সবসময় কিন্তু মা ও শিশু স্বাস্থ্যর বিভিন্ন দিকগুলো নিয়ে কিন্তু কাজ করে আসছেন। তো সেক্ষেত্রে একটা জায়গা যে আপনাদের বা আমাদের তরফ থেকে বা যারা ডক্টর আছে তাদের তরফ থেকে কিন্তু মানে অ্যাক্সেসিবিলিটিগুলো আছে, কিন্তু এখানে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায় যে যারা স্বাস্থ্যসেবাটা নিবে, সেই স্বাস্থ্যসেবা যারা নিচ্ছে তাদের কিছু মানে ধরেন হয়তো তারা জানতে পারছে না যে এই জায়গা থেকে স্বাস্থ্যসেবাটা পাবে বা এইভাবে করে যেতে হবে, বা সেই জায়গাটা থেকে যদি আপনি কিছু বলতেন যে কিভাবে তারা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারবে, নিজেরা আসতে পারবে। মানে জায়গায় জায়গায় আসলে পরিবেশটা আছে, বাট ওখানে তো যেতে হবে, অ্যাক্সেসিবিলিটির ওই জায়গাটা। আমি কি তসলিম ভাই জবাব দেওয়ার আগে একটা কথা এখানে একটা কথা বলতে চাই। আমার খুব এটা ফিলিং হয়েছে ইদানিং, আমি দেখছি যে এসএমসি থেকে ওনারা ওর স্যালাইন, আপনার বোধহয় অ্যাড একটা কোনটা যাচ্ছে, তো আমার মনে হয় এরকম করে আমরা অ্যান্টিনাল কেয়ারের জন্য একটু অ্যাড দিতে পারি। আমার মনে হয় এটা দেওয়া উচিত, কারণ উনি প্রথমে কিন্তু আলোচনার মধ্যে অ্যাওয়ারনেসের কথা বলেছিলেন। অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তো এই সচেতনতা কিভাবে আসবে? একটা মহিলা, টিভি কিন্তু খুব পপুলার আমাদের দেশে, গ্রামে গঞ্জে সবাই টিভি দেখে, তো ওনারা কিন্তু টিভি দেখলে অ্যাটলিস্ট এইটুকু জানতে পারবেন যে চেক আপটা কোথায় হচ্ছে। আমার মনে হয় সেটার একটা উদ্যোগ নেওয়া উচিত। আমি এইখানে বসেই ভাবছি যে হ্যাঁ, এরকম কিছু করা, আমরা যদি একটা ক্যাম্পেইন থাকে যে আমরা সরকারি সহায়তা আমরা নেব, আমাদের যারা উন্নয়ন সহযোগী তাদের সাথে নিয়ে যে 4টা এএনসি সার্ভিস আমরা দেব, ফুল কেয়ার দেব এবং নিউট্রিশন ডেলিভারি, দিস 4 মেসেজ শুড গো টুগেদার, যাতে করে সমস্ত প্রেগনেন্ট মাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন হয়। সরকারি পর্যায়ে কিছু পৃষ্ঠপোষকতা
থাকলে বোধহয় কাজটি আর একটু ভালোভাবে হতে পারে। তো ম্যাডাম, তবে সরকারের কথা যদি বলেন, আমি বলবো যে সরকার সবসময় আমাদেরকে হেল্প করেন, ওনারা চান, এবং সরকার কিন্তু যে কোনো জিনিসই ওজিএসবির সাহায্য নিয়ে করেন। সবসময় আমাদেরকে বলেন যে আমরা এই কাজটা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমার মনে হয় গভর্নমেন্টের এই উদ্যোগের কোনো অভাব হবে না, এটা আমাদেরই এগিয়ে এসে করতে হবে। একটা সোসাইটি থেকে বলেন বা অবস্টেট্রিশিয়ান থেকে জায়গা থেকে বলি আমরা, আমাদের এটা করতে হবে, নাহলে তো আমরা মাদেরকে ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারবো না। ওনারা আসবেন না, ওনারা জানবেন না যে যেতে হবে চেক আপে। মানুষ কিন্তু যদি জানে যে হ্যাঁ আমার যেতে হবে, এটাতে আমার উপকার হবে। একটা মা যদি বুঝে তার মেয়ে যে প্রেগনেন্ট হলো, তাকে কার কাছে নিলে ভালো হবে, সবাই এটা চাবে। এই জিনিসটা আমাদের মা বলি, শাশুড়ি বলি, ফ্যামিলি থেকেই আসতেও হবে। বাট আমাদের গভর্নমেন্টের কিন্তু এই উদ্যোগের কোনো অভাব নেই। জি, আর এই কারণেই তো আমাদের আসলে আয়োজনগুলো করা, যাতে এই স্বাস্থ্যের কথাগুলো অ্যাটলিস্ট মানুষের দোরগোড়ায় পৌঁছাই দিতে পারি আমরা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে। ম্যাডাম, একেবারে শেষের দিকে আপনার কাছে জানতে চাইবো, আপনি ওজিএসবিতে আছেন, প্রেসিডেন্ট হিসেবে আছেন, এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা গাইনোকোলজি এবং অবস্টেট্রিশিয়ান হিসেবে আপনি যথেষ্ট জনপ্রিয়। তো এই যে অ্যান্টিনেটাল চেক আপের ক্ষেত্রে বা অ্যান্টিনেটাল কেয়ারের ক্ষেত্রে ফুল কেয়ারের যে গুরুত্বটা রয়েছে, সেটি আপনি কি মনে করেন যে এটা অন্যান্য যারা ডক্টর বা যারা গাইনি স্পেশালিস্ট আছে তাদেরকে উদ্যোগী হয়ে আসলে প্রেসক্রিপশনগুলো দেওয়া উচিত? তবে এটা আমি একটা কথা বলি, যখন আমাদের লেভেলে কেউ চলে আসে বা আমাদের আরেকটু মিড লেভেলে চলে আসে, তখন সবারই একটা স্বকীয়তা, আমার নিজস্ব একটা স্টাইল থাকে রুগী দেখার, স্টাইল থাকে ট্রিটমেন্ট করার। যেমন উনি বলেছেন যে একটা কেডারকে ওনারা ডিপ্লয় করে দিয়েছেন, যেমন পিঙ্ক স্টার ওনারা দিচ্ছেন। তাহলে এটা হলো ডক্টরস আছে, এখানে প্যারামেডিক্স আছে, সবাই দিচ্ছেন, জেনে দিচ্ছেন, এবং ওনারা মনে করছেন এটা দিলে ভালো। যখন আমাদের লেভেলে আসি তখন আমাদের একটু কষ্টই করতে হয়। আমি বলবো যে আমরা প্রায় 2-3 বছর, আমি যখন প্রেসিডেন্ট ইলেক্ট ছিলাম, গত 2 বছর ধরে আমরা একবার কুয়াকাটাতে প্রোগ্রাম করেছি, আমরা বিভিন্ন জায়গায় করেছি, সব জায়গায় আমাদের ইয়ারলি যে সোসাইটির প্রোগ্রাম হয় সেখানেও বলছি। কারণ আমি কিন্তু বিলিভ করি, আমি মনে করি যে এটার কোনো ক্ষতি নেই, এটার ভালো হলে হবে, কিন্তু ক্ষতি তো হবেই না। তো দিলে তো আমার কোনো সমস্যা নেই, বরং আমি পুষ্টিটা, এই মনোমানসিকতাটা কিন্তু আমার কলিগদেরও আসতে হবে। এটা আজকে আমি বললেই যে ওনারা সবাই করবেন তা না। আমার 3000 মেম্বার আছে, আর আমাদের সোসাইটিতে 19টা ব্রাঞ্চ আছে যেখানে আমরা কাজগুলো করি। তো এটা ওনাদেরকে আমাদের, তবে আমি মনে করি যে আমার, যেহেতু আমি এটা বিলিভ করি, আমার কিন্তু ওনাদেরকে বলাটা কাজ, বুঝাবো না, আমি বলবো না যে বুঝাবো, ওনাদের বলবো, ওনারা মোটিভেটেড হবেন, ওনারাও বলবেন, ওনারাও প্রেসক্রাইব করবেন, আস্তে 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 জিনিসটা কিন্তু ছড়াবে। এবং এটা কিন্তু এমন না যে শুধু বাংলাদেশে হচ্ছে, এটা কিন্তু ইউনাইটেড নেশন থেকে ওনারা অ্যাপ্রুভ করেছে, ইউএনএফপিএ থেকে এসেছে, ইউএন থেকে এসেছে, এবং ওখান থেকেই কিন্তু এটা স্টাডি হয়েছে। ডাব্লিউএইচও কিন্তু বলেছে, ডাব্লিউএইচও বলেছে যে এটা দিলে এটা আমাদের উপকার হবে। তো আমরা ন্যাচারালি যদি কেউ মন থেকে চায়, যখন একটা রুগী আমার কাছে আসে, 9 মাস আমি তাকে দেখি, তার প্রতি কিন্তু আমার একটা দায়িত্ব চলে আসে যে তার বাচ্চাটা কেমন থাকবে, ওটার বাচ্চার ভালো আমার দায়িত্ব, ডেলিভারিটা ভালোভাবে হোক, এটা আমার দায়িত্ব। তখন কিন্তু এটা আমার নিজের মধ্যে এই জিনিসটা চলে আসে। এবং আমি মনে করি আমাদের যারা কলিগ আছেন, যারা কনসালটেন্ট লেভেলে আছেন, ওনাদেরও কিন্তু এই জিনিসটা নিজে থেকে আসতে হবে, তখনই ওনারা এটা বলতে হবে। জি, ধন্যবাদ ম্যাডাম। একেবারে শেষের দিকে স্যারের কাছে শেষ প্রশ্নটি রাখতে চাইবো যে আমরা তো বলছি যে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিন্তু এই গর্ভকালীন বা গর্ভবতী হবারও কিন্তু একটি বয়স থাকে, এবং সেই বয়সটা আসলে পরিমিত হতে হবে, বেশিও না কমও না। তো এটি নিয়েও আমি জানি যে এসএমসি অনেক কাজ করছে। এই বিষয়ে একদম সংক্ষেপে শেষের দিকে যদি একটু বলতেন। দেখেন, এটা এমন একটা বিষয় বললেন যেটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে 50টি অ্যাডোলেসেন্ট মেয়ের বিয়ে হয়ে যায়, অর্থাৎ 18 বছরের আগে কিন্তু বিয়ে কোনোভাবেই আইনগতভাবেও সিদ্ধ না, এবং আইনগত অপরাধ। সেই অপরাধটি কিন্তু করে যাচ্ছে, বাবা করে যাচ্ছে, মেয়েটা না জেনে এক কিশোরীটির বিয়ে হয়ে যাচ্ছে। আইরনিক পার্ট হলো, এই কিশোরীর বিয়ে হওয়ার পর 28% কিশোরী আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে 20 বছরের আগে। আমরা বলি যে 20 বছরের আগে যদি প্রেগনেন্ট হয় মা এবং সন্তান হয়, তাহলে সেখানে মাতৃমৃত্যু বেশি, সেখানে শিশু মৃত্যু বেশি। অর্থাৎ ওই কিশোরী মেয়েটি তো প্রিপেয়ার্ড না ফর প্রেগনেন্সি, সে মেন্টালি প্রিপেয়ার্ড না, সে ফিজিক্যালি প্রিপেয়ার্ড না, অথচ তার বাচ্চা হয়ে যাচ্ছে। তো এ নিয়েও আমরা সারা দেশে প্রচারণা, এই যে আজকের আলোচনা, সেটাও এটার একটা অংশ। আমরা এটা বলি যে বাল্য বিয়ে আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে, এবং এই যে অল্প বয়সে মারা প্রেগনেন্ট হয়ে যায়, মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায়, সেটাও
আমাদের বন্ধ করতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আজকে আয়োজনে সময় দিয়েছেন আপনাদের মূল্যবান সময়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দীপ্ত টিভির পর্দায় আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসএমসি নিবেদিত পুষ্টি ভাবনা। আজকে কথা বলছিলাম আসলে গর্ভবতী মায়েদের কি ঝুঁকি থাকতে পারে এবং কিভাবে এই ঝুঁকি থেকে পরিত্রাণ পাওয়া যাবে, পুষ্টি বিষয়ে অনেক কথা বললাম। এবং এই গর্ভবতী মায়েদের 3 মাস পর থেকে অবশ্যই ফুল কেয়ারের যে প্রয়োজনীয়তা সেটিও আমাদের আজকের বক্তারা তুলে ধরলেন। আশা করি আয়োজন আপনাদের ভালো লেগেছে। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞদের নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।